প্রিয় দর্শক, গত সপ্তাহে আমরা আশার কথা শুনিয়েছিলাম, ভেবেছিলাম যে দুর্যোগের যে ঘনঘটা সেটা কেটে যাবে, বাংলাদেশ বিশ্বকাপে ভারতে খেলতে যেতেও পারে বা এটা একটা সঠিক সমাধান হবে। কিন্তু গত 7 দিনে বিষয়টি এতটাই জট পেকে গেছে যে এখন শেকড় বাগড় গজিয়ে বাংলাদেশের বিশ্বকাপে খেলাটাই অনিশ্চিত হয়ে গেছে অনেকটাই। এইসব বিষয় নিয়ে আজকে কথা বলার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন সিনিয়র ক্রীড়া সাংবাদিককে। এম কায়সার ভাই, আপনাকে অনেক স্বাগত আমাদের স্টুডিওতে, এবং অবশ্যই নোমান মোহাম্মদ, আপনাকেও স্বাগত আমাদের স্টুডিওতে। এখন তো আপনি ওয়ান অফ দ্য টক অফ দ্য টাউন, কায়সার ভাইও তাই। আমরা আজকে ট্যাগলাইনটা বা বিষয়বস্তুটাই হচ্ছে বাংলাদেশের আশা পূরণ হবে কি হবে না। কারণ আমরা জানি যে একটা পাখির চোখ করে সবাই তাকিয়ে আছে যে আমরা শ্রীলঙ্কায় যাওয়ার জন্য যে যৌক্তিক দাবি বিসিবির পক্ষ থেকে করা হয়েছে সেটা আসলে পূরণ হবে। কায়সার ভাই, আপনি একটু যদি আমাকে ধারণা দেন, রিসেন্টে যে ডেভেলপমেন্টগুলো হয়েছে, গতকালকের কথাটাও আমরা যদি বেঞ্চমার্ক হিসেবে ধরি, এখান থেকে প্রোগ্রেস রিপোর্টটা কতদূর দেখছেন আপনি? না, সমঝোতা হয়নি, সিদ্ধান্ত হয়েছে, সমঝোতা হয়নি, এবং আপনার প্রপার কোনো রেজাল্ট কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি। আর আপনি যেভাবে বলছিলেন যে আশা পূরণ হবে কি হবে না, বাংলাদেশের আশা পূরণ হলে ভারতের আশা ভেঙে যাবে, আর ভারতের আশা পূরণ হলে বাংলাদেশের আশা পূরণ হবে না। পুরো জিনিসটা আটকে রয়েছে কিন্তু আপনি জাস্ট এইটুকুর মধ্যে এখন পর্যন্ত। তবে আমি আপনার ইন্ট্রোডাকশনটা শুনছিলাম, আপনি যেভাবে বলছিলেন যে বাংলাদেশের যে যৌক্তিক দাবি, দিস ইজ ট্রু। বাংলাদেশ যে দাবিটা করেছে সেটা পুরোপুরি যৌক্তিক, কোনো ইললজিক্যাল কোনো দাবি করেনি এখন পর্যন্ত। কারণ মুস্তাফিজকে আইপিএল থেকে রিলিজ করে দেওয়ার পর থেকে যে ডেভেলপিং স্টোরিগুলো আমরা দেখছি বা যে ডেভেলপিং ঘটনাটা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা অ্যাবসলুটলি পারফেক্ট এবং রাইট এখন পর্যন্ত। আর সর্বশেষ যে আইসিসির সাথে বিসিবির যে বৈঠকটা হয়েছে, আমি মনে করি যে এই বৈঠকটা যদি আর একটু আগে হতো এবং কয়েকদিন ধরে যদি চলতো এটা, তাহলে দেখতেন যে আপনি খুব দ্রুত একটা সমাধানে চলে আসতো, হয় এদিকে নাহলে এদিকে। কিন্তু এখন পর্যন্ত পুরো দোলাচলের মধ্যে রয়েছে। এটি গেল বাংলাদেশকে কেন্দ্র করে পুরো বিশ্বকাপের যে অনিশ্চয়তার তৈরি হয়েছে সেটি দিক থেকে। বাট প্রবলেমটা হলো যে শুধুমাত্র এই বিশ্বকাপে যে বাংলাদেশকে নিয়েই যেই সমস্যাটা তৈরি হচ্ছে তা কিন্তু না। আমি একটু ব্যাখ্যায় যাচ্ছি, আপনি দেখবেন যে বাংলাদেশের অন্যান্য আরও দেশগুলি যারা রয়েছে, যেমন যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, ওমান, তাদের যে আপনার পাকিস্তান বংশোদ্ভূত যে ক্রিকেটার যারা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত ভিসা পাননি। বিশেষ করে যুক্তরাষ্ট্রের যে আলী খান, যিনি পেস বোলার, তার আমি গতকালকে একটা ইনস্টাগ্রাম স্টোরি দেখছিলাম, তিনি লিখছেন যে আমি ভিসা পাইনি, কেএফসিতে বসে চিকেন খাচ্ছি। তো এখন মানে তিনি বিশ্বকাপে যেতে পারবেন কিনা, এটা শুধুমাত্র যে পুরো বিশ্বকাপের এই প্রবলেমটা যে শুধুমাত্র বাংলাদেশকে কেন্দ্র করে তা কিন্তু না, অন্যান্য দেশকে কেন্দ্র করে অন্য ধরনের একটা প্রবলেম। আমরা নোমান মানে সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে এই প্রবলেমের কারণে পুরো বিশ্বকাপটা যে হবে কি হবে না বা বিশ্বকাপ ভেস্তে যেতে পারে এমন একটা উপক্রম তৈরি হয়েছে। হ্যাঁ, সেটা আমরা সেটা বলতেই পারি। মানে যেহেতু নোমান, মানে বাংলাদেশের সংকটটা একটু অন্যরকম। মানে যৌক্তিক আমরা বলছি, আমরা কি থার্ড গিয়ার থেকে শুরুতেই গাড়ি চালানো শুরু করেছি কিনা, এটাও প্রশ্নটা আসে যৌক্তিকভাবে। আমরা কি ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার শিফট চেঞ্জ করতে করতে থার্ড গিয়ারে উঠতে পারতেন কিনা, এটা আমরা আসবো অবশ্যই। কিন্তু আপনি একটু যদি আমাদের ধারণা দেন, আপনি সোশ্যাল মিডিয়ায় পুরো ব্যাপারটা নিয়ে যেভাবে কাটাছেড়া করেছেন, সেখানে আপনার ফাইন্ডিংসটা কি? বাংলাদেশ কি কলম্বোতে যাচ্ছে কিনা? বাংলাদেশের আশাটা কি, সেটা হচ্ছে কি আমার প্রথম প্রশ্ন। আমরা আসলে কি চাই? আমরা কি টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে চাই নাকি চাই না? আপনি অবশ্যই চাই শ্রীলঙ্কায় যেতে চাই। আপনি থার্ড গিয়ারের কথা বললেন, আমার তো মনে হয় সিক্স গিয়ারে আমরা প্রথমেই চলে গিয়েছি। আমরা বাংলাদেশ যদি মনে করে আমরা ভারতে গিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবো না, তো সেই যৌক্তিক দাবি, অবশ্যই যৌক্তিক দাবি, মুস্তাফিজুর রহমানকে তারা যেভাবে বাদ দিয়েছে সেই জায়গাটা হচ্ছে গিয়ে বাংলাদেশের প্রাইডে আঘাত করেছে। এটা শুধুমাত্র একজন ক্রিকেটারের ক্ষেত্রে না। তো যখন আপনি নেগোসিয়েশন করবেন, নেগোসিয়েশন টেবিলে বসবেন, তখন তো আপনার ধাপে ধাপে সেই জায়গাটাতে যেতে হবে। আমার একটাই আশঙ্কার জায়গা যে বাংলাদেশের মানুষের আবেগকে কাজে লাগিয়ে এখানে কি কেউ নিজেদের ইন্টারেস্টটা তুলে নেবার জন্য কাজ করছে কিনা। আমি তো দেখতে পাই যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ ওয়ার্ল্ড কাপ খেলবে না, সেই দিকে তাদের ইচ্ছা। এটা তো খুবই স্ক্যারি পার্ট আপনার কাছে, খুবই স্ক্যারি পার্ট। এবং আমি বলছি যে বাংলাদেশ যদি ফাইনালি গিয়ে ওয়ার্ল্ড কাপ না খেলে, বাংলাদেশের বেশিরভাগ মানুষ খুশি হবে, মোর দ্যান 50% মানুষ। কারণটা কি? এটা তো আখেরে আমাদের ক্রিকেটটাই অনেকটা ড্যামেজড হয়ে যায়। আমি সেইটাই বলছিলাম যে আমাদের আবেগটাকে কাজে লাগানো। দেখেন, বাংলাদেশের ইন্টারেস্ট এবং বাংলাদেশের ক্রিকেটের ইন্টারেস্টকে মুখোমুখি আমরা কেন দাঁড় করাচ্ছি? কেন আমরা দেশপ্রেম এবং ক্রিকেটটাকে মুখোমুখি দাঁড় করাচ্ছি? একজন দেশপ্রেমিক কি একজন ক্রিকেট প্রেমিক হতে পারবেন না? বাংলাদেশের ক্রিকেটের ভালো কি বাংলাদেশের ভালো না? এখন এই যে বাংলাদেশ প্রেম এবং ক্রিকেট প্রেমটাকে মুখোমুখি দাঁড় করিয়ে আমরা এমন একটা সিচুয়েশন তৈরি করেছি যে এইখানটা থেকে আমরা আদার সাইড অফ দ্য স্টোরি আমরা কেউ ভাবছি না, বা ভাবলেও সেটা বলতে পারছি না। কয়েনের আরেক পিঠ। হ্যাঁ, তো সেইটা আমাদের ভাবতে হবে না।
অবভিয়াসলি আমার বটম লাইন একটাই, ফ্রম দ্য ভেরি বিগিনিং আমার বটম লাইন একটা, প্লেন এন্ড সিম্পল, বাংলাদেশকে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে হবে, এটা হচ্ছে আমার স্ট্যান্ড। সেটা মানে মঙ্গল গ্রহে গেল, বাংলাদেশকে হ্যাঁ। টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে হবে। সেই টি-20 ওয়ার্ল্ড কাপ যেইখানে হোক, যেইভাবে হোক, যেই গ্রুপে গিয়ে হোক, যেই ইভেন্টে হোক, টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে হবে বাংলাদেশের স্বার্থের কথা চিন্তা করে। বাংলাদেশ ক্রিকেট না, বাংলাদেশের স্বার্থ। ভাই বাংলাদেশ নিয়ে অনেক রকম অনেক কিছু হয়, কিন্তু আমার পয়েন্ট, আমরা যেইখানটাতে খুব কাজ করি সেটা হচ্ছে ক্রিকেট। বাংলাদেশ একটা ওয়ার্ল্ড কাপ স্কিপ করা, না খেলার, এইটার অনেক চড়া মাশুল আমাদেরকে দিতে হবে। এখন এই কথাগুলো যখন আমি বলি, আমার প্ল্যাটফর্মে বলি, আপনিও হাসাহাসি করছিলেন, বলছিলেন যে আমরা অফেয়ারের কথা বলছিলাম, তখন মানুষের একটা ভুল বোঝার জায়গা থাকে যে না, নোমান মনে হয় চায় যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলুক না। আরে ভাই প্রথম দিকে তো আমার স্ট্যান্ড এইটা, ওয়ার্ল্ড কাপ আমাদের খেলতে হবে। এখন সেই ঘোট পাকিয়েছেন আপনারা বলতে ওই দেশ এই দেশে, এই ঘোটের ব্যাপারটা একটু জেনে আসি। রাজনৈতিক যারা আছে নেতৃবৃন্দ তারা ঘোট পাকিয়েছেন, ক্রিকেট বোর্ডটা আইসিসি তারাই মাঝখানে পড়েছে, আপনারা এটা সমাধান করবেন, কিন্তু বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপ আচ্ছা, খেলতে আমরা হবে। একটু আমাদের ক্রীড়া উপদেষ্টার কথাটা শুনে আসি। চিঠিতে বলা হয়েছে 3টা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়, 2 হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে, আমাদের ন্যাশনাল জার্সি আছে, এটা পরে যদি ঘোরাফেরা করে, আর 3rd হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে। তো আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-20 বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। আমাদের দলের একটা প্লেয়ারকে খেলার পরিবেশ নাই, এই উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করে ভারতের জাতীয় ক্রিকেট বোর্ড, ন্যাশনাল একটা অথরিটি, তারা যখন বলে তাকে এখানে খেলানো না হোক, এর চেয়ে বড় প্রমাণ আর কি আছে আইসিসির সামনে? বুঝলাম না। গত 16 মাস ধরে বাংলাদেশ বিদ্বেষী যে অব্যাহত ক্যাম্পেইন চলেছে, এটার প্রেক্ষিতে বাংলাদেশের পক্ষে ভারতে ক্রিকেট খেলা অসম্ভব ব্যাপারে পরিণত হয়েছে। লাস্ট লাইন থেকেই যাই, মানে যদি বিরতির আগে 16 মাস ধরে ক্যাম্পেইন চলছে, এটা তো 16 দিন আগে বললে হবে না, মানে আমরা যদি যুক্তির খাতিরেও ধরে নিই। না, এটা হ্যাঁ, এটা আমরা একটু আলোকপাত করতে চাই এইভাবে, যে সিকিউরিটি রিপোর্টটা, এটা খুবই সেন্সিটিভ, সিকিউরিটি টিম টু সিকিউরিটি টিমের কাছে গেছে। এটা যখন আপনি ডিসক্লোজ করে দিচ্ছেন, মানে ওই প্রাইভেসিও নাই। রিপোর্টিংয়ে যে যারা করেছেন তাদেরকে আমি হ্যাটস অফ, কারণ এটা তাদের ক্রেডিট লাইন। কিন্তু এই জিনিসটা যেভাবে প্রেজেন্ট করা হলো, তাতে মনে হলো আইসিসি চিঠি দিয়ে বাংলাদেশের নির্বাচন নিয়ে উনি যেভাবে মিস ইন্টারপ্রিটেশন বলেই পরে করা হয়েছে, কিন্তু এক ধরনের কমিউনিকেশনস তো হয়েছে, এটাও তো সত্য কথা। মানে এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে, আপনার কি মনে হয় সরকারদের, মানে ভারত সরকারকেও এর মধ্যে নাক গলাতে হবে কিনা বাংলাদেশকে ইয়ে করার জন্য, মেল্টেড করার জন্য? পুরো বিষয়টা যেখানে দাঁড়িয়েছে সেটাকে এক কথা যদি আপনি বলতে বলেন, আমি বলবো পয়েন্ট অফ নো রিটার্ন। আপনি পুরো জায়গাটায় কিন্তু আপনি ভারত যে অবস্থানে রয়েছে সেখান থেকে তারাও ঘুরে তাদের সরে দাঁড়ানোর কোনো উপায় নেই। ঠিক একই রকমভাবে বাংলাদেশও যে প্রক্রিয়ায় পুরো বিষয়টা নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছে এবং নিজেদের স্ট্যান্ডটা জানিয়ে আসছে, সেখান থেকে সরে আসারও সুযোগটা এখন বাংলাদেশ দলের নেই। আমি নোমানের সাথে একমত। নোমান যেটা বলছিলেন যে আমিও নিশ্চিতভাবে চাইবো যে বাংলাদেশ অবশ্যই ওয়ার্ল্ড কাপে খেলুক, কারণ বাংলাদেশ না খেললে সেটা তো বাংলাদেশের ক্রিকেটের ক্ষতি বা বাংলাদেশেরই ক্ষতি, সেটা কোনো সন্দেহ নেই। কিন্তু মাথায় রাখতে হবে যে বাংলাদেশ শুরুর দিকে যেটা বলেছিল যে ভারতের মাটিতে আমরা খেলবো না, এই পরিস্থিতিতে সেটাও কিন্তু আবার আপনাকে একটু বিবেচনায় আনতে হবে। কারণটা হলো যে আপনি যে অ্যাসেসমেন্টটা হয়, নিরাপত্তা অ্যাসেসমেন্টটা হয়েছে, একটা স্বাধীনভাবে যে নিরাপত্তা অ্যাসেসমেন্ট ডেভিড মাস্কার করেছেন, সেখানে কিন্তু স্পষ্টতভাবে যে 3টি পয়েন্টের উল্লেখ করা রয়েছে, সেই 3টি পয়েন্টের আলোক যদি আপনি একটু অ্যানালাইসিস করেন, তার মানেটা হলো যে বাংলাদেশের এই বিশ্বকাপে খেলার ঝুঁকিটা মাঝারি থেকে উচ্চ মাত্রায় রয়েছে। আপনি কোনোটাই কিন্তু আপনার মাঝারি থেকে লোর মাত্রায় নেই, বা কোনোটাই কিন্তু লো পজিশনে নেই। তো এখন জিনিসটা হলো যে যখন আপনি জানবেন যে একটা ঝুঁকিটা মাঝারি থেকে উচ্চ মাত্রায় যেতে পারে, তারপরেও যদি আপনি সেখানে খেলতে যেতে চান, তার মানেটা হলো যে আপনি সেই ঝুঁকিটা মেনে নিতে রাজি রয়েছেন। আর আপনি সেই ঝুঁকিটা যদি মেনে নিতে রাজি রয়েছেন, তাহলে আপনি যেতে পারেন। কিন্তু যদি আপনি মনে করেন যে না, এই ঝুঁকিটা আমার জন্য বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে, তখন আপনি সিদ্ধান্তটুকু নিতে পারেন। এবং এই কারণে আমি একটা জিনিস বলি, সেটা হলো যে মূল সমস্যাটা তো তৈরি হয়েছে মুস্তাফিজকে আইপিএল থেকে যে কায়দায় বের করে দেওয়া হয়েছে সেটা নিয়ে, এবং সেটার যুক্তিটাও কিন্তু আপনি জানেন যে নিরাপত্তা তারা দিতে পারবে না এই কারণেই। বাট প্রবলেমটা হলো যে সমস্যাটা তৈরি করেছিল কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড নিজে, এবং
বাংলাদেশ একটা সমস্যার সমাধানের বিকল্প উপায়টা কিন্তু বলে দিয়েছে। বাংলাদেশ কিন্তু কখনো বলেনি, হয়তো আমজনতা অনেকে বলছেন যে আমরা বিশ্বকাপে খেলবো না, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড কখনোই কিন্তু স্টেটমেন্টটা দেয়নি যে আমরা বিশ্বকাপে খেলবো না। আমরা বিশ্বকাপে খেলবো, কিন্তু সেটা যদি নিরপেক্ষ শ্রীলঙ্কায় হয়। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে এই বিশ্বকাপের জন্য 2 জায়গায় হচ্ছে, তো বাংলাদেশ ওইখানে না খেলে এখানে খেলতে চাচ্ছে। হাইব্রিড মডেলটা অ্যাডপ্ট করার জন্য আপনি 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 জাস্ট শুধু এটাই, এমন তো বলেনি যে আমরা আরব আমিরাতে খেলবো বা পাকিস্তানে খেলবো বা আমরা অন্য কোথাও খেলবো। জাস্ট এখন সার্বিক পরিস্থিতি ভারতের মাটিতে খেলার মতো অবস্থায় নেই, ওটাই কিন্তু বাংলাদেশ একটা বিকল্প জায়গাটা দেখে দিয়েছে। অনেকগুলো ডাইমেনশন এই যাওয়া না যাওয়া নিয়ে কথা হচ্ছে নোমান, মানে তামিম ইকবালের ব্যাপারটাও তো এর মধ্যে চলে আসছে। তামিম ইকবাল এই যখন এই সংকটটার শুরুটা অন্যভাবে হচ্ছিল, যখন আমরা থার্ড গিয়ারে গেলাম, তখন থেকে আমি থার্ড গিয়ারটা বলছি, মানে যেহেতু আমরা এরকমভাবে হবে সেটা তো ভাবিনি। আমরা ভেবেছিলাম যে অনেক ভেবেচিন্তে হয়তো বা রিপ্লাইটা দেওয়া হবে, যেটা হয়তো বা একটা বিশাল পক্ষ এটা মেনে নিতে পারছে না, যেটা আমরা বলছিলাম যে কয়েনের আরেকটা পিঠ আমাদের দেখানো উচিত সার্বিকভাবে। তো এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে তামিম ইকবালও কি, মানে এই যে বলছিলেন যে বাংলাদেশের উচিত ছিল আইসিসির সঙ্গে বসে কথাবার্তা বলা। আমরা একটু তামিমের কথাটা শুনে এসে আমি আপনার কাছে আসি। ক্রিকেটের ইন্টারেস্ট দেখে বাংলাদেশের ভবিষ্যৎ সবকিছু চিন্তা করে আপনার ওই সিদ্ধান্তটা নিতে হবে। যে কোনো কিছু আপনার ডায়লগের মাধ্যমে যদি সমাধান হয় তাহলে এর চেয়ে ভালো কোনো কিছু হয়। পাবলিকলি যখন আপনি একটা কমেন্ট করে ফেলেন তখন ওটা সঠিক হবে না ভুল হবে, ওখান থেকে আপনি ফিরে আসাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো পাবলিক কমেন্ট করার আগে আমার কাছে মনে হয় ইন্টারনালি আপনারা নিজেরা ডিসিশন নেন আপনারা কি করবেন না করবেন। লাস্ট মুহূর্তে যায় আপনি পাবলিক কমেন্ট করেন, হয়তো খুব আর্লি যখন আপনি করে ফেলেন তখন আবার আপনি পিছনে আসতে পারেন না। 95% কিন্তু ফাইন্যান্স কিন্তু আইসিসি থেকেই আসে। তো সব কিছু আপনি বিবেচনা করে যেটা বাংলাদেশ ক্রিকেটকে হেল্প হবে আপনি ওই সিদ্ধান্তটা নিতে হবে। বাংলাদেশের অবস্থান ওয়ার্ল্ড ক্রিকেটে কি, বাংলাদেশের ভবিষ্যৎটা কি হইতে পারে, সব কিছু চিন্তা করে আমি আমার সিদ্ধান্ত আমি নিতাম। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি মনে করি। অবশ্যই গভর্নমেন্ট এটার অনেক বড় পার্ট, আপনার গভর্নমেন্টের সাথে আলোচনা করতে হবে। বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যখন আমরা ইন্ডিপেন্ডেন্ট বডি মনে করি তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও নিজস্ব কিছু একটা ডিসিশন থাকতে হবে। নোমান, আমরা এই প্রসঙ্গেই আসবো, মানে এটা আসছি, কিন্তু এখানে বিসিবি সহসভাপতি শাখাওয়াতের একটা ইন্টারভিউ গতকালকে খুব গাড়িতে ওঠার সময় তড়িঘড়ি করে উনি বলেছেন এটা আমরা সিঙ্ক করতে চাই, মানে সিঙ্ক্রোনাইজ করলে কি দাঁড়ায় সেটা নিয়ে তারপর আমরা আলোচনায় আসছি। আমরা যে স্ট্যান্ড নিয়েছি ওই স্ট্যান্ডে আমরা ঠিক আছি। আমরা আমাদের স্ট্যান্ড থেকে এক ইঞ্চিও নেব, মানে ইন্ডিয়াতে আমরা যাবো না। আমরা আমাদের কথা বলেছি এবং তারা অল্টারনেটিভ হেল্প করছে এবং আলোচনার পথ ওপেন আছে। আর আলোচনা শুরু হলো, তো ডায়ালগ শুরু হলো, দেখি কি হয়। বাট আমরা আমাদের অবস্থানে আমরা স্ট্যান্ড করেছি। সময় খুব কম। জি সময় কম, এটা ওরাও জানে। ডায়লগ মানে টাইমের লাইনেও ছিল ডায়লগ, উনিও তো ডায়লগ, মাঝখান দিয়ে ডায়লগের মাঝখানে অনেকগুলো, মানে আমরা দেখেছি যে তামিম ইকবালকে ভারতের দালাল ট্যাগ দেওয়া হয়েছে। সেটা শুধুমাত্র একজন বিসিবি পরিচালক বা একাধিক বিসিবি পরিচালক এটা নিয়ে কথা বলেছেন, সেটাতেই শেষ নয়। তামিম ইকবালের আসলে মুন্ডুৎপাত করার জন্য অনেক একটা বিশাল অংশই আছে যারা মনে করছেন তামিম ভারতের স্বার্থ রক্ষার জন্য কথাগুলো বলেছেন, কিন্তু ভারতের শব্দটাই উনি একবারও ব্যবহার করেননি, যেহেতু আইসিসিও ছিল গভর্নিং বডি পুরো ক্রিকেটের, তিনি ওইখানেই বসার কথা বলেছিলেন। তামিম ভুলে ভরা মানুষ, এটা আমরা জানি, কিন্তু তিনি কি এই ভুলটা করেছেন কিনা এটা আপনি একটু ডিটারমাইন করতে পারেন কিনা? দেখুন, আপনি তো এখানটাতে তামিমের জাস্ট হচ্ছে গিয়ে বোধহয় 30 সেকেন্ড 50 সেকেন্ড দেখিয়েছেন। তার 10 মিনিটের ওই যেই কথাবার্তাগুলো বলেছেন সেটা যদি কেউ দেখেন, আমি নিশ্চিত তারা দেখেই এটা করছেন। সেইখানটাতে তামিম ভারত শব্দটা তো উচ্চারণই করেনি, বাংলাদেশ ক্রিকেটের বিরুদ্ধে যে এমন করছে উচ্চারণ করেনি। এবং অ্যাজ এ জার্নালিস্ট আমার কাছে মনে হয় তামিমের এটা খুবই খুবই ডাল একটা প্রেস কনফারেন্স ছিল, ভেরি ডাল। কারণ তামিম যে সব কথাবার্তা বলেছেন সেগুলো হচ্ছে কি একেবারে বুকিশ কথাবার্তা, একদম বইয়ের কথা, কোনো কথাই ছিল না। কোনো রকম কোনো ওই জায়গাটাতে যে একটা কোনো একটা কিছুর জায়গাটাতে হবে যেটাতে আমরা হেডলাইন করতে পারি, যেইটা নিয়ে একটা বিতর্ক তৈরি হতে পারে, বা যেই জায়গাটা থেকে হচ্ছে গিয়ে পক্ষপক্ষের জনমত। তামিম কি বলেছেন? ডায়লগ করতে হবে। তামিম কি বলেছেন? বিসিবির নিজস্ব সিদ্ধান্ত নিতে হবে সরকারের সঙ্গে কথা বলতে বলেও। তামিম কি বলেছেন? যে বাংলাদেশ ক্রিকেটের স্বার্থ রক্ষা করতে হবে। বা তামিম কি বলেছেন? বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থা দেখতে হবে। তামিম কি বলেছেন? যে আইসিসির সাথে ডায়লগ করতে হবে। কোন কথাটা ভুল বলেছেন? কিন্তু এই পুরো কথার মধ্যে জাস্ট ভারতটাকে ইনজেক্ট করে দিয়ে পুরো জিনিসটাকে অন্যদিকে ঘুরে নেওয়া হয়েছে, সোশ্যাল মিডিয়াতে ঘুরে নেওয়া হচ্ছে। কেন ঘুরে নেওয়া হচ্ছে? কারণ অ্যান্টি ভারত সেন্টিমেন্ট, এবং সেই অ্যান্টি ভারত সেন্টিমেন্ট নিয়ে সবাই খেলছে। আপনি আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের আপনি দেখাচ্ছিলেন যে জায়গাটা দেখাননি, মানে ওনার যে ইন্টারপ্রিটেশনের জায়গাটা, এই যে ডায়লগের জায়গাটা, এই যে এক বোর্ডের সঙ্গে আরেক বোর্ডের সিকিউরিটি আইসিসির সঙ্গে, এটা ভাই একটা নর্মাল প্রসিজিওর, সবসময় হয়।
এভরি টাইম হয়। Absolutely. এইটা এই মুস্তাফিজ ইস্যু না হলেও এটা হতো, না, এটা বাইল্যাটারাল সিরিজেও হয়। সব সময় হয়। ওইগুলা কি আপনি মিডিয়াতে দিয়ে দিচ্ছেন? ওগুলা কি আপনি মিডিয়াকে সামনে নিয়ে আসছেন? এবং যেই ইন্টারপ্রিটেশন ওনার যে আইসিসি যদি মনে করে থাকে মুস্তাফিজকে ছাড়া আমরা ভারতে খেলতে যাব, আইসিসি যদি মনে করে থাকে আমাদের দর্শকরা জার্সি পরে ওইখানে ঘুরবেন, আইসিসি যদি মনে করে থাকে টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য আমাদের ন্যাশনাল ইলেকশন পিছিয়ে দিব, তাহলে ওইখানে এটা হচ্ছে কি একটা অযৌক্তিক উদ্ভট প্রত্যাশা। 100% কারেক্ট, উনি ওর সঙ্গে আমি 100% একমত। কিন্তু ইন্টারপ্রিটেশনটা কি এইটা? আইসিসিকে এইটা বলেছে? উনি যেইভাবে মানুষের সামনে উপস্থাপন করেছেন, তাতে করে আমাদের দেশের এই জাতীয়তাবোধ বলেন, এই দেশপ্রেম বলেন, সেইটাকে মুখে মুখে বলে উস্কে দেওয়ার একটা ক্ষেত্র প্রস্তুত করা হয়েছে বলে আমার কাছে মনে হয়। তামিম ইকবালের ইস্যুটা তো সেম হয়েছে, ভারতীয় দালাল ট্যাগ দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন কারেন্ট পরিচালক এই কথাটা বলেছেন, এবং আমি প্রথম দিনই বলেছি যে এইটা শুধুমাত্র ওনার কথা না। বুলবুল ভাই সেকেন্ড দিন বোর্ড প্রেসিডেন্ট যিনি, তিনি এইটাতে হচ্ছে গিয়ে এড়িয়ে গেছেন। থার্ড ডেতে গিয়ে তিনি এই যখন আমাদের ন্যাশনাল ক্রিকেটাররা কোআপ টপ তারা যখন প্রতিবাদ জানিয়েছে, তখন তিনি বলেছেন শোকজ নোটিশ দেওয়া হবে। এবং ওই দিনই আবার সেই নির্দিষ্ট পরিচালকের নাজরুল ইসলাম বলেছেন যে আমাকে শোকজ নোটিশ দেওয়া হয়নি এবং এটা নিয়ে কোনো আলোচনা কিছু, এবং তিনি টাইম অ্যাগেন বলে যাচ্ছেন। তারপর দিন আসিফ আকবর এসে আবার সেই একই কথা বললেন যে তামিম ভারতের এজেন্ডা হচ্ছে গিয়ে পারপাস সার্ভ করছে, এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছে। সো এগুলো সবই বিচ্ছিন্ন ঘটনা, এগুলো বিচ্ছিন্ন ঘটনা না। আমার বটম লাইনটা হচ্ছে ধরেন অনেকে আমাকে আমার স্ট্যান্ডের কারণে, আমি তো আমার স্ট্যান্ড ক্লিয়ার করছি, আমার স্ট্যান্ডের কারণে অনেকে মনে করে যে বাংলাদেশকে যেন টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতেই হয় ভারতে গিয়ে। আমি সেই পক্ষে আছি না। আমার স্ট্যান্ড হচ্ছে গিয়ে বাংলাদেশকে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে হবে। কোথায় খেলবে, কিভাবে খেলবে, সেইটা আমার হেডেক না। ওইটা ক্রিকেট বোর্ড, আপনারা এই যে প্যাচ লেগেছে, রাজনীতিবিদরা আপনাদের প্যাচ লেগেছে, আপনারা এই প্যাচ যাবেন। কিন্তু আমার পয়েন্ট হচ্ছে গিয়ে বাংলাদেশকে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে হবে, ভারতে গিয়েই খেলতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে হবে। আর ওনাদের সাবটেক্সটে আমি দেখি, হিডেন এজেন্ডা আমি দেখি যে বাংলাদেশ যেন টি-20 ওয়ার্ল্ড কাপ না খেলে। আমি সত্যি সত্যি মনে করি যে বাংলাদেশ এই সমস্যার সমাধানে যদি শ্রীলঙ্কায় গিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলে, বাংলাদেশে এইরকম অনেক মানুষ আছে যাদের মন খারাপ হবে। শেষ পর্যন্ত কিন্তু সেটা আমি আপনার যুক্তিটা আমি একটু খণ্ডন করতে চাই এভাবে যে ক্রিকেট তো ভারতে গিয়ে বাংলাদেশ অক্টোবরও খেলে এসছে, মানে মেয়েরা খেলে এসছে, সেটা এত অনিরাপদ তখন ছিল না। এক মুস্তাফিজ ইস্যুতেই কি নিরাপত্তা ইস্যুটা একদম স্কাই রকেট হয়ে গেল যে আপনি এখন যেতে মানে যাবেন না? না দেখুন, ওখানে যাওয়ার মতো পরিস্থিতি কিন্তু, যে যদি আপনি না যাওয়ার যথেষ্ট কারণ আছে কায়সার ভাই। আমি মানে প্রশ্নটা হলো সিচুয়েশনটা যেখানে চলে গেছে, এখানে তো বাংলাদেশকে শুধুমাত্র ফ্রেমিং করেও লাভ হচ্ছে না। এখানে ভারত তো তার দায় এড়াতে পারছে না। ভারত তো এমন একটা বিক্ষুব্ধ অবস্থার মধ্যে রেখে দিয়েছে। কিন্তু আইপিএল আর টি-20 বিশ্বকাপের নিরাপত্তা কি একই কি না? আমি একটু পিছনে ফিরে যাচ্ছি আপনার প্রশ্নের উত্তরে। আপনি দেখবেন যে ভারত যে সিদ্ধান্তটা নিয়েছে, অবশ্যই আইপিএল এবং বিপিএল আপনার বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থা এক না, কিন্তু আইপিএল তো আপনার একটা ঘরোয়া টুর্নামেন্ট, এবং সেই ঘরোয়া টুর্নামেন্টে আপনি মুস্তাফিজের নিরাপত্তা দিবে কে? ভারতীয় ক্রিকেট বোর্ড। আর বিপিএল এই ওয়ার্ল্ড কাপটা হলো আপনার আইসিসির ইভেন্ট, কিন্তু আপনি আয়োজক তো ভারত। তো এখানে নিরাপত্তা আইসিসির তো কিন্তু আপনি কোনো সেনাবাহিনী নেই বা আপনি পুলিশ নেই, তার নিরাপত্তা ব্যবস্থা দিতে হলে তাদেরকে কিন্তু আপনি ভারতীয় ক্রিকেট বোর্ডের তথা ভারতের সরকারের সঙ্গেই কিন্তু আপনার পরামর্শ করে এবং সেই অনুযায়ী কিন্তু নিতে হবে। সো বিষয়টা হলো যে মুস্তাফিজের ক্ষেত্রে আইপিএলে তারা যে নিরাপত্তা দিতে পারতো না তা কিন্তু না, কিন্তু প্রবলেমটা হলো যে ভারত এই ক্ষেত্রে শুধুমাত্র অনেকে না, আমি মনে করি যে ভারত এই ক্ষেত্রে ক্রিকেটটাকে একটা হাতিয়ার হিসেবে ইউজ করেছে, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ইউজ করেছে, যে মুস্তাফিজের ক্ষেত্রে আমরা নিরাপত্তা দিতে পারবো না, চাইলে নিরাপত্তা তারা দিতে পারতো, আবার বাংলাদেশ বিশ্বকাপে যখন খেলতে যাবে তখন আমি নিরাপত্তা দিতে পারবো। তার মানেটা কি? যে নিরাপত্তা ইস্যুটাকে এবং রাজনীতি ক্রিকেটটাকে তারা একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, রাজনীতির হাতিয়ার। তো ক্রিকেট আসলে আমাদের ক্ষেত্রেও দেশপ্রেমের হাতিয়ার ছিল। 2015 সালে যখন মাশরাফির নেতৃত্বে খুব ভালো খেলছিলাম, তখন দেশপ্রেমের একটা পোর্ট্রে আমরা ভেবেছিলাম যে ক্রিকেট দিয়েই হয়। এখন 10 বছরের মাথায় এসে আপনি এই স্ট্যান্সটা কিভাবে দেখছেন, যে হাতিয়ার কিনা ক্রিকেট, আমরাও এটাকে ব্যবহার করছি কিনা ব্যর্থবোধকভাবে? এবং একই সঙ্গে তামিম ইকবালের এই দেশপ্রেম না, তিনি দেশপ্রেমিক না, এটা প্রমাণ করার জন্য এই ভারতের ট্যাগটাও কি এর মধ্যে সিনক্রোনাইজড হয় কিনা? অবভিয়াসলি। এবং আমি তো বললাম যে দেশপ্রেম এবং ক্রিকেটকে আপনি মুখোমুখি কেন দাঁড় করাচ্ছেন? দেশপ্রেম এবং ক্রিকেট কেন প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাচ্ছেন? কারণ যারা দাঁড় করাচ্ছেন তাদের এইখানটাতে ইন্টারেস্ট রয়েছে। তাদের বটম লাইনের ইন্টারেস্ট হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট শেষ হয়ে যাক। তাদের বটম লাইনের ইন্টারেস্ট হচ্ছে যে বাংলাদেশে যেন ক্রিকেট খেলা না হয়। একটু বেশি আপনাদের এটা এখন মনে হচ্ছে, এবং এই ইস্যুটা, এই কথাটা আমি কিন্তু এখন বলছি না,
মুস্তাফিজ বেশ ইস্যু তো আমি কিছুদিন বলছি ধরেই না। বলছেন। মুস্তাফিজ ইস্যু তো বলছি না, এটা আপনি নট আউট মানে আমার প্ল্যাটফর্মে পেছনে গেলে আমি এই ইস্যু নিয়ে আলোচনা করেছি, আমি আগেও করেছি। ফলে এই ঘটনাগুলো সেটা আমরা দেখতে পাচ্ছি। হাতিয়ার তো অবভিয়াসলি শুরু করেছে ভারত, এবং সেটা রাজনৈতিক হাতিয়ার হিসাবে। ভাই শোনেন, সামনের মাসে ভারতের পশ্চিমবঙ্গ, আসামে ওদের নির্বাচন আছে। সেই নির্বাচন যদি না থাকতো, মুস্তাফিজকে ওরা বাদ দিত না। তারা ওই নির্বাচনী ফায়দা লোটার জন্য তারা এই কাজটা করেছে, নাম্বার 1। নাম্বার 2, আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার যদি 1 মাস পর চলে না যেত, 1 মাস পরে যদি আমাদের নির্বাচন না হতো, তাহলে এই সরকার থেকে এরকম স্ট্যান্ড নেওয়া হতো। কিন্তু লাভটা কি তাদের? মানে এই সময় তারা তো চলেই যাচ্ছে। হ্যাঁ, তাদের লাভটা হচ্ছে গিয়ে বাংলাদেশের মানুষের যে সেন্টিমেন্ট রয়েছে, সেই সেন্টিমেন্টের পক্ষে তারা থেকে বিজয়ী বীর হিসেবে বের হয়ে গেল। সেইখানটাতে আমাদের ক্রিকেটের সর্বনাশ হয়ে সর্বনাশ গেল। আমরা একটু গ্রাফিক্যালি দেখার চেষ্টা করব যে আসলে কতটুকু সর্বনাশ আমরা আশঙ্কা করতে পারি ইন বেসিস অফ ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টে। আমরা চেষ্টা করছি এটা দেখানোর জন্য যে কেমন, আমাদের আসলে সময়ও খুব বেশি নেই। রাজস্ব বন্টন কিভাবে আমরা একজনের কাছ থেকে এই ডেটাগুলো কালেক্ট করেই আসলে আমরা কিভাবে এই টাকাগুলো প্রথমত আমরা আয় করে থাকি। মানে ভারতে বাংলাদেশ যদি খেলতে না যায় বিশ্বকাপে টাকাটা কতটুকু লস হবে সেটা সামনে আমরা জানি যে কতটুকু লস হতে পারে, একটা ধারণা আমরা করতে পারি। মানে 350 কোটি টাকা আমরা যদি নিট গড়ে আয় করে থাকি, দেখেন এই 3 বছর আইসিসি থেকে পাওয়ার কথা আমাদের 870 কোটি টাকা, এটা তো সাইকেল ওয়াইজ আমরা পেয়ে থাকি। তো এই যে টাকাটা আমরা যদি শুধুমাত্র আমরা দেখছি যে আজকে হয়তো আমরা বিশ্বকাপ না খেলে পার পেয়ে যেতে পারি, কিন্তু এই যে ভারত যদি না আসে সেটাও আমরা পার পেয়ে যেতে পারি, কিন্তু 2 বছর পর সাইকেলটা অরক্ষিত হয়ে থাকবে কিনা সেটা আমাদের জন্য খুবই অ্যালার্মিং, খুবই অ্যালার্মিং। কিন্তু সেটা এখন কেউ বুঝবে না, কারণ সবার কাছে জিনিসটা কেউ বুঝবে না বলতে আমি বলছি যে দেশ বুঝতে চাইবে না, অনেকে চাইবে না। ইচ্ছা করে যারা চাইবে না তারা অন্যদেরকে ওইদিকে পরিচালিত করবে যে টাকাটাই কি বড় নাকি দেশ বড়। আর বাবা, টাকা বড় না দেশ বড়? তো অবশ্যই দেশ বড়। কিন্তু আপনার দেশপ্রেম বড় না ক্রিকেট বড়? অবশ্যই দেশপ্রেম বড়। কিন্তু আপনি মুখোমুখি দাঁড় করাচ্ছেন। এই যে সিরিজ ভেদে আমরা দেখাচ্ছি মানে যে আমরা কতটুকু ভারত থেকে একবার সিরিজ আসলে 120 থেকে 150 কোটি টাকা আমরা আয় করে থাকি। এক্স্যাক্টলি, এটা হচ্ছে খুবই অবভিয়াস, খুবই অবভিয়াস। এবং আমার শুধু ছোট্ট একটা কথা রয়েছে, সেটা হচ্ছে গিয়ে এই যে আমরা বলছি নিরাপত্তা, মুস্তাফিজের ইস্যু নিয়ে কায়সার ভাই বললেন, আপনারা আলোচনা করলাম, ইজ ইট অফিসিয়াল? কেউ কি বলেছে কোথাও যে মুস্তাফিজকে নিরাপত্তার কারণে আমরা আইপিএল থেকে বাদ দিয়েছি? হ্যাঁ, এই সিকিউরিটি সিস্টেমটা কোথাও ছিল না, বলা ছিল না, কিন্তু আমাদের বুঝে নিতে হয়েছে এই কারণে যে এক্স্যাক্টলি তাই, বুঝে নিতে হয়েছে। এবং ধরেন রিজন এইটাই, আমরা 99% শিওর রিজন এইটা, বাট ইজ ইট অফিসিয়াল? অফিসিয়াল না। এবং যখন আমাদের ক্রিকেট বোর্ডের যে সিকিউরিটির সঙ্গে যে কথাবার্তাগুলো মিলিয়ে কথা বলছেন ডক্টর আসিফ নজরুল, ইজ দ্যাট অফিসিয়াল? সেটাও অফিসিয়াল না। এটা অ্যাকর্ডিং টু পরবর্তীতে ওনাদের স্টেটমেন্টে মনে হয়েছে এটা অফিসিয়াল। তারা বিসিবি নিজের মেইলেই তো বলেছে যে নিজের মেইলে তারা বলেছেন সেটা অফিসিয়াল না। ফলে আপনি যখন নেগোসিয়েশন করবেন এবং আপনি যখন এইখান থেকে আপনার দেশের জন্য, ক্রিকেটের জন্য সর্বোচ্চ স্বার্থটা বের করে নিয়ে আসতে চাইবেন, এটা তো ওয়ে না। বাংলাদেশকে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে হবে, মাথা উঁচু করে খেলতে হবে। বাংলাদেশ মাথা নিচু করে ইন্ডিয়াতে গিয়ে 4টা ম্যাচ খেললাম, আমাদের দর্শকদের ঢিলা দিল, আমাদের মুস্তাফিজের সিকিউরিটি প্রবলেমের মধ্যে পড়ে গেল, এগুলো মেনে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার কথা বলছি না। কিন্তু পয়েন্ট হচ্ছে, প্রবলেম আপনারা শুরু করেছেন, ইন্ডিয়া যেটা শুরু করেছে, বাংলাদেশ সেইটা, ইন্ডিয়া যে আগুন জ্বালিয়েছে বাংলাদেশ এটাকে দাবানলের পর্যায়ে নিয়ে গেছে। এখন এই আগুন আপনারা সবাই মিলে নিভাবেন, আমাদের ক্রিকেটটা যেন সাফারার এখানটাতে না হয়। দাবানল আসলে ব্যাপারটা কি এরকম কিনা, মানে আমরা কি এটা বলা যায় কিনা? না, একটা বিষয় হয়েছে কি যে যখনই আপনি দেখবেন যে আপনার আত্মমর্যাদায় কোনো জিনিস আঘাত করছে, তখন আপনি অবশ্যই প্রতিবাদ করবেন, কারণ আপনাকে শির দ্বারা সোজা করে যদি আপনি দাঁড়াতে না পারেন, দ্যাট মিনস আপনি কিন্তু নিজেই কিন্তু আপনি নিজের মর্যাদার হারিয়ে ফেলবেন। সো বাংলাদেশ মুস্তাফিজের পুরো বিষয়টা কিন্তু সেই জায়গায় পরিণত হয়েছিল এবং বাংলাদেশ সে সময় যে স্ট্যান্ডটা নিয়েছিল দ্যাট ইজ পারফেক্ট। কিন্তু প্রবলেমটা হলো যে আপনি যখনই কোনো কিছু আদায় করতে চাইবেন তখন সেখানে প্রতিবাদ অবশ্যই করবেন, কিন্তু সেই সঙ্গে মনে রাখতে হবে যে কূটনীতিটাকে ইউজ করতে হবে, এবং ক্রিকেট কূটনীতির ভাষা কিন্তু একটু আলাদা। সো আমি মনে করি যে আপনি পুরো বিষয়টা যেভাবে ঘটনাটা গড়িয়েছে, পুরো ডেভেলপিং নিউজগুলোর বা দিনগুলো ডেভেলপিং হয়েছে, তাতে আপনি আইসিসিকে কখনোই প্রতিপক্ষ বানানো বাংলাদেশের উচিত হবে না, এবং এটা হওয়া উচিত না। না, এটা যখন আপনার স্পোর্টস অ্যাডভাইজার মানে সিদ্ধান্ত হওয়ার আগে ফ্ল্যামবয়েন্ট অনেকগুলো স্টেটমেন্ট নিজেই ফেসবুকে লিখে দেন, তখন কি প্রভাবিত হওয়ার কোনো আশঙ্কা দেখেন? আমি একটু অন্যভাবে বলি, আপনি পুরো ঘটনাটা নিয়ে যা ঘটেছে তাতে বাংলাদেশ থেকে যত স্টেটমেন্ট এসেছে আপনি অনানুষ্ঠানিকভাবে এবং যে তার ফেসবুকে জানিয়েছেন অথবা কেউ হয়তো টেলিভিশনের সামনে যেভাবে মাইক্রোফোন পেয়ে কথা বলেছেন, এই ধরনের ঘটনা কি ভারতে ঘটেছে কখনো? শুধুমাত্র একটা ঘটনা, একজন শুধুমাত্র বলেছেন, ভারতের যে সেক্রেটারি, এবং তিনি কিন্তু আপনি স্টেটমেন্ট দেওয়ার মতো মানে ক্ষমতা রাখেন, তিনি বলেছেন। এবং ভারতের তো এই বিসিসিআই এর তো আরো অনেক কর্মকর্তা রয়েছেন, কই তাদের কারো একজনের কোট আপনি কখনো পেয়েছেন? আমি প্রচুর স্টোরি পড়েছি, কিন্তু তাদের একজনের মন্তব্য কিন্তু আমি পাইনি। দ্যাট মিনস তারা কিন্তু পেশাদারিত্ব যেভাবে এগোনোর কথা সেভাবে এগোচ্ছে। সো আমার কথা হলো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকেও যদি প্রতিবাদের ভাষাটা যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও আসতো তাহলে খুবই ভালো হতো।
এবং সেটা যে ঠিক হয়নি তার বড় প্রমাণটা একটা প্রমাণই আমি দেই। যেদিন আপনি ক্রীড়া উপদেষ্টা এই মন্তব্যটা করেছেন টেলিভিশনের সামনে, ঠিক তার ঘন্টাখানেক পরে কিন্তু একটা ক্লিয়ারিফিকেশন দিতে হচ্ছে ক্রিকেট বোর্ডকে। দ্যাট মিনস তার যে বক্তব্যটা আপনি পারফেক্ট এবং এই স্টেজটা ছিল না, সেটা কিন্তু বক্তব্যটা ক্লিয়ার করেছে কিন্তু ক্রিকেট বোর্ড। কিন্তু এই জিনিসটাই তিনি যদি ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করে এবং ক্রিকেট বোর্ডের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা অথবা তিনি তাকে পাশে রেখেই যদি বলতেন, তখন এটা বোঝা যেত ইয়েস ক্রিকেট বোর্ডের ভাষ্য এটা। আমি জাস্ট 30 সেকেন্ডে শেষ করুন। 30 সেকেন্ড একটু সময় নেই, যে এইখানটাতে আমাদের সবচেয়ে বড় স্টেক হোল্ডার কারা? ক্রিকেটাররা। ক্রিকেটারদের সাথে কথা বলছে। মুস্তাফিজের কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানতে চাইছে যে এই পুরো ঘটনাটা তুমি যেতে চাও কিনা। লিটন দাসের সঙ্গে কথা বলছে, 15 জনের সঙ্গে অনানুষ্ঠানিক, অফিসিয়ালি তো তারা মিডিয়ার সামনে এসে বলবেনি আমরা খেলতে চাই বা আমাদের এই সে ব্লা ব্লা ব্লা, কিন্তু তাদের মনোভাবটা কি? বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি জাস্ট এই প্রসেসটা ফলো করতে পারে না, কারণ ডিসিশন ক্রিকেট বোর্ডের হাতে নেই। খেলা ক্রিকেট বোর্ডের হাত থেকে সরকারি পর্যায়ে চলে গেছে, আমাদের ক্রিকেট বোর্ডের হাত থেকেও, ভারতের ক্রিকেট বোর্ডের হাত থেকেও, এবং আইসিসি তো এখানে টুটো জগন্নাথ, তাদের কিছু করার নাই। বেসিক্যালি এখন আমরা সবাই শুধু এক্সপেক্ট করতে পারি যে রাজনীতিবিদরাও যে যদি একটা জায়গায় নিয়ে এসে বাংলাদেশের ক্রিকেট খেলাটা, আমি আরো সময় দিতে পারলে খুশি হতাম। আমারও জগন্নাথই হতে হচ্ছে, টুটো জগন্নাথ করা উচিত, টুটো জগন্নাথ আমাকে হতে হচ্ছে। সরি ফর দ্যাট। আজকের গ্যালারিতে আজকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, বাংলাদেশের আশা পূরণ হবে কি হবে না সেটার জন্য আমাদের আরেকটু দোদুল্যমানতা থাকতে হচ্ছে। কালকের মধ্যে আমরা আশা করি একটা সিদ্ধান্ত পেয়ে যেতে পারি, আর না হলে সোমবার নাগাদ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ধন্যবাদ সবাইকে।